জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিকই ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। গোপালগঞ্জে কাল দুপুরে ৩ ঘন্টা বিরতি দিয়ে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসক জানালেন, গোপালগঞ্জের বিভিন্ন প্রান্তে এখনও লুকিয়ে রয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এদিকে প্রথম দফায় ২২ ঘন্টার কারফিউতেও সীমিত পরিসরে অটোরিকশা চললেও স্বাভাবিক হয়নি জনজীবন। এখন পর্যন্ত ১৪ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গোপালগঞ্জের সবশেষ অবস্থা জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আজহার লিমন। লিমন, গোপালগঞ্জে অভিযান কি চলমান রয়েছে? পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তো কারফিউ চলবে, সব মিলিয়ে কি খবর আছে আপনার কাছে জানাবেন। নাসিফাত, খবর এগুলোই। গোপালগঞ্জে এখন থেকে অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণা হয়েছে। মাঝখানে যেটি বললেন যে সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত একটা বিরতি আছে, যেটি প্রথম দিকে এই জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ডেকে বিভাগীয় কমিশনার যে ব্রিফিংটা করছিলেন তখন তিনি প্রাথমিকভাবে আমাদেরকে জানিয়েছিলেন যে এই কারফিউটা হবে হলো আরও একদিন বাড়লো, অর্থাৎ আরও 24 ঘন্টা বাড়লো। সেখানে 12টা থেকে 2টার একটা বিরতি ছিল, কিন্তু পরবর্তীতে উনি ওই সংবাদ সম্মেলনের মধ্যেই সেটি বললেন যে এটি অনির্দিষ্টকালের জন্য হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেভাবেই জানানো হচ্ছিল। এর ব্যাখ্যা যখন আমরা তার কাছে জানতে চাইতে গেলাম তখন সে বলছে যে যেই কারণে কারফিউটা দেওয়া হয়েছিল সেটির উদ্দেশ্য এখনও সাধন হয়নি। বিশেষ করে তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বলছে যে গোপালগঞ্জের বাইরে থেকেও তাদের ভাষায় দুষ্কৃতিকারীরা এই গোপালগঞ্জে আশ্রয় নিয়েছে এবং তাদেরকে নিষ্ক্রিয় করার লক্ষ্যে আরও এই কারফিউটা রাখা প্রয়োজন, এটি তিনি বললেন। তিনি আরও অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছেন, বিশেষ করে যেহেতু আজকেই এই সমস্ত কর্মকর্তারা এই এনসিপির শীর্ষ নেতাদের হামলার ঘটনার পর আজকে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে এসেছিলেন। সেখানে ঢাকা বিভাগীয় কমিশনার ছিলেন, সংবাদ সম্মেলনে ছিলেন ঢাকা পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি। সো কাজেই সেখানে পুলিশের ভূমিকা নিয়েও তাদেরকে প্রশ্ন করা হয়েছে। সেদিন পুলিশের ভূমিকাটা যে অনেকে বলছে সঠিক ছিল না, কিংবা পুলিশ কি এই গোয়েন্দা বাহিনী কি এই সমস্ত যে ব্যাপারগুলো ঘটাতে পারে এগুলো কি তারা বুঝতে পারেনি। তো এই ব্যর্থতাগুলো নিয়ে যেহেতু রাজনীতির মাঠে আলোচনা হচ্ছে আমরা তাদের কাছে এগুলো তুলে ধরেছিলাম। তখন পুলিশের যিনি ডিআইজি উনি আমাকে বলেন যে তিনি মনে করেন না যে পুলিশ ব্যর্থ, তবে কারো গাফিলতি থাকতেই পারে, এর জন্য ব্যবস্থা নেবে। আর আরেকটা ব্যাপার, যিনি ঢাকা বিভাগীয় কমিশনার বলেছেন যে এই ঘটনাকে উনি যেটা অনাকাঙ্ক্ষিত বলেছেন। আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে এনসিপি সহ বিভিন্ন পক্ষ তো এটা বলছে যে এটা পরিকল্পিত, তখন উনি বলছেন যে না, তিনি এটাকে পরিকল্পিত মনে করেন না। যে কারণে তারা যতটা ভেবেছিলেন ততটাই কিন্তু প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং যখন এই ব্যর্থতার প্রশ্ন তাকে করা হয়েছিল তো উনি মনে করেন যে না, প্রশাসন কিংবা পুলিশ তারা ব্যর্থ নয় এবং তারা এই ব্যর্থতার দায় স্বীকার করবেন না। তো সিফাত, এই ছিল গোপালগঞ্জ থেকে এই গোপালগঞ্জে কারফিউর দ্বিতীয় রাতের আমার কাছে থাকার সবশেষ খবর। গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন। গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ের সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনায় যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে, এখানে কোনো রাজনৈতিক পরিচয় দেখা হবে না। গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি মোটামুটি নর্মাল। আর গতকালে যেই ঘটনা ঘটছে ওটা তো আপনারা সবাই মিডিয়ায় দেখছেনই। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। আমরা তো নির্দেশনা দিছি ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। এখন ওই জায়গার পরিস্থিতি স্বাভাবিক, মানে যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে, তাহলে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। গোপালগঞ্জের ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে মিস্টার অসহায় উল্লেখ করে তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, আজকের এই পরিস্থিতি মিটফোর্ডের ঘটনা থেকেই শুরু। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার খুবই দুর্বল, কারণ
তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। সন্ধ্যায় বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে শাহবাগে এসে শেষ হয় দলটির প্রতিবাদ মিছিল। গোপালগঞ্জে এনসিপির নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত এই মিছিলে অংশ নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মিছিল শুরুর আগে বিক্ষোভ সমাবেশে নেতারা বলেন, জামায়াতের মহাসমাবেশ ও নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জের হামলা অশনি সংকেত। জাতি আজ দুই ভাগে বিভক্ত, এক ভাগে চাঁদাবাজি, দুর্নীতি আর অন্য প্রান্তে সত্যের পথ বলেও মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের জামাত ইসলামী, ঢাকা মহানগরী দক্ষিণের। গোপালগঞ্জে এনসিপির উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এ সময় দলটির নেতারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি জানান। গোপালগঞ্জে এনসিপির পথযাত্রা কর্মসূচিতে ছাত্রলীগ যুবলীগের হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বৃহস্পতিবার দুপুরে নগরীর সাহেব বাজারে ছোট ছোট মিছিল নিয়ে আসে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে সেখানে একটি পথসভার আয়োজন করে দলটি। এ সময় নেতাকর্মীরা গোপালগঞ্জে পথযাত্রায় এনসিপি নেতাদের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান। কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে মহানগর জামায়াত ইসলামী। গোপালগঞ্জে এনসিপির নেতাদের উপর হামলার সঙ্গে জড়িত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি জানান তারা। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে অবিলম্বে মার্চ টু গোপালগঞ্জের ঘোষণা দিয়েছেন এনসিপি নেতারা। কড়া নিরাপত্তায় খুলনা থেকে প্রথমে ফরিদপুরে জুলাই পদযাত্রা করে এই হুঁশিয়ারি দেন নাহিদরা। পরে সেখান থেকে রাজবাড়িতে পদযাত্রা করে আওয়ামী লীগ নির্মূলের ঘোষণা দেয় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। লীগ নির্মূলের মধ্য দিয়ে দেশ ঘুরে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি। আর নাহিদ ইসলামের বক্তব্যে উঠে আসে কিভাবে মুজিববাদ দেশকে বিভাজিত করছে। এ সময় রাজবাড়ির পুত্রবধূ ডাক্তার তসলিম জারার পক্ষ থেকে এলো প্রতিশ্রুতি দেন স্থানীয়দের স্বাস্থ্যসেবা সহ জীবন মান উন্নয়নের কথা। সকল বাধা উপেক্ষা করে ৬৬টি জেলায় পদযাত্রা করে ঘরে ফেরা হবে বলে জানায় এনসিপি নেতারা। আর ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ইশতেহার ও জুলাই সনদ ঘোষণার কর্মী সমর্থকদের জড়ো হবার আহ্বান জানায় নেতারা। আওয়ামী লীগ নিয়ন্ত্রিত মিডিয়া সমাজ তোমাদেরকে সাক্ষী রাখে মুজিবের বুকের মাটির উপরে দাঁড়িয়ে আমরা গতকাল স্লোগান দিয়েছি, মুজিবের মাটিতে মুজিববাদ মুর্দাবাদ। আমরা সবাই মাঠে এই জন্যই নেমেছি যাতে দেশটা সুন্দর হয়, দেশটা যাতে সকল নাগরিকের হয়। সেই জন্য যা যা সংস্কার করা প্রয়োজন, যা যা পরিবর্তন করা প্রয়োজন আমরা সব কিছু করে ছাড়বো। এটা একটা ফ্যাসিস্ট মতাদর্শ, এই আদর্শকেও পরাস্ত করতে হবে। শুধু আইনিভাবে সাময়িকভাবে নিষিদ্ধ করে আমরা আওয়ামী লীগের মোকাবেলা করতে পারবো না। আওয়ামী লীগকে আমাদের আইনিভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, বুদ্ধিভিত্তিকভাবে মোকাবেলা করতে হবে। গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল মিছিল করছে এনসিপির সমর্থকরা। সেখান থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, এনসিপির নেতাকর্মীরা কি বলছেন জানাবেন। দেখুন, আসলে গোপালগঞ্জে যে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে সেই হামলার প্রতিবাদে এই মুহূর্তে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল যাত্রা শুরু করেছেন এনসিপির নেতৃবৃন্দরা। বিশেষ করে সিলেট জেলা এবং মহানগরের এনসিপির যে সকল নেতৃবৃন্দ আছেন তারা মশাল মিছিল নিয়ে বের হয়েছেন এবং তারা যেটি বলছেন যে আসলে এই নতুন বাংলাদেশে এনসিপির হাত ধরেই, বিশেষ করে কেন্দ্রীয় নেতা যারা আছে তাদের হাত ধরেই, নাহিদ, সার্জিস আলম, তাদের হাত ধরেই বাংলাদেশে আসলে পরিবর্তন এসেছে। সেই নেতৃবৃন্দের উপর হামলা মানে পুরো বাংলাদেশের উপর হামলা। এবং তারা বলছেন শুধু গোপালগঞ্জ নয়, যে পুরো বাংলাদেশকে যারা কলঙ্কমুক্ত করতে পেরেছেন, পুরো বাংলাদেশকে যারা স্বৈরাচারের হাত থেকে রক্ষা করতে পেরেছেন, একটি জেলাকে রক্ষা করা কোনো ব্যাপার নয়। প্রয়োজনে তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সিলেট থেকে আসলে পদযাত্রা শুরু করবেন। এবং তারা বলছেন যতদিন এই বাংলাদেশ থাকবে এবং যতদিন এই বাংলাদেশে বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠিত না হবে, কারো একক ক্ষমতা বা কারো ব্যক্তিবিশেষের উপর নির্ধারণ করে দেশ নির্ধারিত হবে এমনটি কিন্তু তারা আশা করছেন না। এবং তারা বলছেন যে তাদের
নেতৃবৃন্দরা সবসময় প্রস্তুত রয়েছেন, বিশেষ করে 2024-এর জুলাই আন্দোলনে তাদের যে ভূমিকা এবং তাদের যে আন্দোলনের যে মাত্রা যেটি ছিল পুনরায় তারা সেটি জাগিয়ে তুলবেন। এবং এই ক্ষেত্রে সিলেট জেলা এবং মহানগরের দায়িত্বশীল এনসিপির নেতৃবৃন্দ তারা এর আগেও বহু কর্মসূচি করেছেন এবং আজকে এই কর্মসূচি সিলেটের কেন্দ্রীয় চৌহাট্টা থেকে শুরু করে তারা বন্দরবাজার পয়েন্টে যাবেন এবং নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেই মূলত তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং আমরা যতটুকু দেখেছি আসলে গোপালগঞ্জে হামলার পরপরই আসলে পুরো বাংলাদেশে যেরকম আন্দোলনের একটি স্ফুলিঙ্গ দেখা গেছে এবং প্রতিবাদের যে ভাষা বা প্রতিবাদের যে মানুষের অংশগ্রহণ সেটি আসলে বেড়েই চলছে। এবং আজকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই যাত্রাতে প্রায় অনেক নেতাকর্মী যোগ দিয়েছেন এবং বিশেষ করে তাদের যে নেতৃবৃন্দ আছে এবং তাদের যে যুব সংগঠন অর্থাৎ যুবশক্তি সহ আরও বিভিন্ন সমাজের প্রতিনিধিরা কিন্তু এখানে অংশ নিয়েছেন এবং এই মিছিলের মাধ্যমে তারা আসলে তাদের যে প্রতিবাদের ভাষা সেটি তারা আসলে দেখাচ্ছেন যে এইভাবে যে মানুষের উপর হামলা বা পূর্বের মতো যে আচরণ সেটি যাতে কোনোভাবেই কাম্য না হয় এবং তারা তাদের এই প্রতিবাদের জায়গা থেকে তারা এই মশাল মিছিল করে যাচ্ছেন এবং আজকে বন্দরবাজার গিয়ে তাদের এই আয়োজনটি শেষ হবে। তো এই হচ্ছে আমার কাছে সর্বশেষ তথ্য আজকের যে আন্দোলন সম্পর্কিত। সাফিন। সিলেটে এনসিপির মিছিলের সবশেষ জানাচ্ছিলেন গুলজার আহমেদ। নির্বাচন ঠেকাতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রের উত্তরণ ব্যাহত করতে ফাঁদ পাতা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকেই বিশৃঙ্খলা হচ্ছে। জুলাই শহীদদের স্মরণে টিএসসি মিলনায়তনে এক স্মরণ সভায় এই কথা বলেন মির্জা ফখরুল। পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে। নির্বাচন হতে দেওয়া যাবে না। এটা দেশের মানুষ তারা বরাবরই সংগ্রাম করেছে, লড়াই করেছে, তারা তাদের যে দাবি সে দাবিকে আদায় করে নিয়েছে এবং এই নির্বাচনও অবশ্যই দেখবেন ওই আপনার ফেব্রুয়ারি মাসে যে ঘোষিত সময় সেই সময়ের মধ্যে নিশ্চয়ই আপনার অনুষ্ঠিত হবে। দলগুলো একে অপরকে দিকে কাদা ছোড়াছুড়ি করলে নির্বাচনী ব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এ সময় দেশের চলমান পরিস্থিতিতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে রাজনৈতিক সহনশীলতা ও সহ অবস্থান ধরে রাখার আহ্বান জানান তিনি। পুরানো পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সংসদের উচ্চকক্ষে সম্পূর্ণ সংখ্যানুপাতিক পদ্ধতি চায় খেলাফত, তবে নিম্নকক্ষে মিশ্র পদ্ধতিতে পিআর চায় দলটি। চলমান নির্বাচনী ব্যবস্থা শুভঙ্করের ফাঁকি রয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের পক্ষ থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য 223 প্রার্থী ঘোষণা করেন দলটির আমির। সংবাদ সম্মেলনে গোপালগঞ্জে এনসিপির উপর নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার নিন্দা জানায় খেলাফতে মজলিস। 50% আসন তারা পায়নি। নিজেদের মধ্যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেই রাজনৈতিক প্রতিযোগিতা এত দ্রুত এত অল্প সময়ে রাজনৈতিক হানাহানিতে পরিণত হওয়াটা কোনোভাবেই দেশ এবং জাতির জন্য কল্যাণকর কিছু হতে পারে না। এই জন্য আমরা বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি সহ সকল রাজনৈতিক পক্ষগুলোকে উদাত্ত আহ্বান জানাই যে প্রতিযোগিতার জায়গায় প্রতিযোগিতা থাকবে। ফ্যাসিবাদের মোকাবেলায় রাজপথের গড়ে ওঠা ঐক্যকে অটুট এবং বহাল রাখতে হবে। নির্বাচন কমিশনের নিবন্ধিত 96টি পর্যবেক্ষণ সংস্থার নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করেছে ইসি। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশি বিদেশি পর্যবেক্ষক নীতিমালা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশন 15টির বেশি শর্তারোপ করে নির্বাচন পর্যবেক্ষক নীতিমালা 2025-এর অনুমোদন দেয়। এর আগে বিগত 3 নির্বাচনকে বৈধতা দেয়া পর্যবেক্ষকদের বাদ দেওয়ার কথা জানিয়েছিলেন সিএসসি। শিগগিরই সংসদ নির্বাচন সামনে রেখে নতুন করে পর্যবেক্ষক নেয়ার কথাও জানান কমিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অতিবৃষ্টি ও বন্যায় বুধবার 63 জনের মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই ভবন ধসে ও বিদ্যুৎ
স্পর্শ হয়ে মারা গেছেন বলে জানায় দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আহত হয়েছেন কমপক্ষে 290 জন। অতিবৃষ্টি ও বন্যার ক্ষয়ক্ষতি এড়াতে রাওয়ালপিন্ডিতে ইতিমধ্যে বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে পাঞ্জাব প্রদেশের বেশ কয়েকটি এক্সপ্রেসওয়ের যান চলাচল। শিডিউল বিপর্যয়ে পড়েছে বিমান চলাচল। পাঞ্জাবের বেশ কিছু অঞ্চলে জরুরি অবস্থা জারি করে প্রদেশটির মুখ্যমন্ত্রী। উদ্ধার অভিযানে দমকল কর্মীদের সঙ্গে যোগ দিয়েছে বেশ কয়েকটি হেলিকপ্টারও। এর আগে গত জুন থেকে মৌসুমী বৃষ্টি ও বন্যায় মৃত্যু হয় 180 জনের। এবার খেলার প্রসঙ্গ। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কাকে সিরিজ হারানো দল নিয়েই মিরপুরে খেলবে বাংলাদেশ। এর আগে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে তাদের মাটিতে সিরিজ হারিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকায় পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারলেও টি-20তে আত্মবিশ্বাসী ছিল লিটন দাসের দল, যার ধারাবাহিকতা বজায় রাখতে অপরিবর্তিত দলেই বিশ্বাস রেখেছে টিম ম্যানেজমেন্ট। আগামী 20 জুলাই মিরপুরে প্রথম ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজের বাকি 2 ম্যাচ অনুষ্ঠিত হবে 22 ও 24 জুলাই। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।